নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছে। তার মুখে বহু বছরের নিঃসঙ্গতার নীরবতা। প্রতিদিন সকালে ওঠা, একই জঙ্গল, একই কাঠ, তারপর আবার সেই ফাঁকা ঘর। কখনো কখনো মনে হয় এই জীবনের কোনো শেষ নেই। না আছে কেউ অপেক্ষা করার, না আছে কেউ জিজ্ঞেস করার দিনটা কেমন গেল। এই গাছগুলিই শুধু আমার সঙ্গী। সে এক বিশাল গাছের কাছে পৌঁছে কাঠ কাটার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে কারো কাতর আওয়াজ শোনা যায়। সে থমকে যায়। এই ঘন জঙ্গলে এই আওয়াজ কে করতে পারে? জন্তুর আওয়াজ তো মনে হচ্ছে না। কেউ বিপদে আছে বোধহয়। আমাকে গিয়ে দেখা উচিত। নাইনা ধীরে ধীরে চোখ খোলে। তার চোখে গভীর যন্ত্রণা আর ভয়। হে ভগবান, এ তো একটা মেয়ে, এতটা আহত অবস্থায়, আর এই নির্জন জঙ্গলে। শোনো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার এই অবস্থা কিভাবে হলো? পানি, দয়া করে আমাকে একটু পানি দাও। খুব ব্যথা করছে, আমি আর হাঁটতে পারছি না। আমাকে সাহায্য করো। ভয় পেও না, আমি এখানে আছি। এই নাও, পানি খাও। আমি তোমাকে এই অবস্থায় এখানে ফেলে যেতে পারি না। আমার বাড়ি কাছেই, তোমাকে সেখানে যেতে হবে। এই জঙ্গলে বন্য জন্তুর ভয় আছে। মাধব তাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। মাধব নাইনাকে খাটের উপর শুইয়ে দেয়। সে তাড়াতাড়ি কিছু ভেষজ আর গরম পানির একটি পাত্র নিয়ে আসে। এটা জঙ্গলের ওষুধ। একটু জ্বালা করবে, কিন্তু এতে রক্তপাত বন্ধ হবে আর ব্যথাও কমবে। তুমি চিন্তা করো না, এখানে তুমি নিরাপদ। মাধব খুব যত্ন আর ভদ্রতার সঙ্গে তার ক্ষত পরিষ্কার করে প্রলেপ লাগায়। আমি বহু বছর ধরে এই জঙ্গলে আছি, কিন্তু এত গভীরে কখনো কোনো মানুষকে আসতে দেখিনি, বিশেষ করে কোনো মেয়েকে। তোমার সঙ্গে এসব কিভাবে ঘটল? কোনো জন্তু ছিল নাকি? তুমি খুব ভালো মানুষ। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমার সঙ্গে মিথ্যে বলবো না। কিন্তু সত্যটা জানলে হয়তো তুমি বিশ্বাস করবে না, অথবা হয়তো ভয় পেয়ে যাবে। আমি বহু বছর ধরে নিঃসঙ্গতা ছাড়া আর কিছুতেই ভয় পাইনি। নির্ভয়ে বলো, আখেরে এমন কি সত্য যা এক আহত মেয়ে লুকিয়ে রেখেছে? আমি তোমাদের দুনিয়ার নই মাধব। আমি কোনো সাধারণ মানুষ নই। আমি একজন নাগিন, এক ইচ্ছাধারী নাগিন। আর এই ক্ষত কোনো জন্তুর করা নয়। মাধব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কুটিরের ভেতর নীরবতা নেমে আসে। সে এক পা পিছিয়ে যায়। তার চোখে অবিশ্বাস আর ভয়ের মিশ্র অনুভূতি। তুমি কি বললে? নাগিন? এটা কিভাবে সম্ভব? এসব তো শুধু গল্পেই হয়। নিশ্চয়ই ব্যথার কারণে তুমি যাতা বলছো। এটাই সত্য মাধব। আমার দুনিয়া আলাদা, কিন্তু আমাকে আমার নিজের দুনিয়া থেকেই বের করে দেওয়া হয়েছে। আমার ওপর এক অভিশাপ, এক ভীষণ ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ? কি রকম অভিশাপ? আর তোমার এই আঘাতগুলো কিভাবে লাগলো? যদি তুমি নাগিন হও, তবে তো তোমার শক্তি থাকার কথা। শক্তিরই বা কী মূল্য যখন ভাগ্যই মুখ ফিরিয়ে নেয়? আমাকে অভিশাপ দেওয়া হয়েছে যে আমার আয়ু খুব অল্প বাকি। আমি খুব শিগগিরই মারা যাব, অথবা হয়তো মৃত্যুর থেকেও ভয়াবহ কিছু ঘটবে। এই ক্ষত সেই অভিশাপেরই শুরু। আমার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। মাধবের হৃদয় গলে যায়। সে ভুলে যায় যে তার সামনে একজন নাগিন দাঁড়িয়ে আছে। তার চোখে শুধু এক দুঃখিনী মেয়েকেই দেখা যায়। এটা তো খুবই ভয়ঙ্কর। এত কম বয়সে মৃত্যুর অভিশাপ। এই অভিশাপের কি কোনো প্রতিকার নেই? কোনোভাবে কি একে শেষ করা যায় না? এই পৃথিবীতে তো প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে। আছে বটে, একটা পথ আছে, কিন্তু সেটা এতটাই কঠিন আর অসম্ভব যে তা নিয়ে ভাবাও অর্থহীন। থাক মাধব, আমার জন্য তুমি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? তুমি আমাকে বলো না কেন? কঠিন হলে কি হয়েছে? যদি কারোর জীবন বাঁচানো যায়, তবে চেষ্টা করতে ক্ষতি কি? আমি তোমার সাহায্য করতে চাই। না, যদি তুমি চেষ্টা করো
তবে তোমাকেও ভীষণ কষ্ট আর বিপদের মুখে পড়তে হবে। আমার পরিণতি নিশ্চিত, তার জন্য তোমার শান্তি নষ্ট করার দরকার নেই। এ বিষয়ে আর কোনো কথা হবে না। মাধব বুঝে যায়, সে আর কিছু বলবে না। পরিবেশ ভারী হয়ে ওঠে। ঠিক আছে, যদি তুমি বলতে না চাও আমি জোর করব না। এখন আমাকে জঙ্গলে কাঠ আনতে যেতে হবে, নইলে কাল চুলা জ্বলবে না। তুমি এখানেই বিশ্রাম নাও, কোথাও যেও না। আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসব, তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। আজ জঙ্গলে যেতে বেশ দেরি হয়ে গেছে। আশা করি তোমার খুব বেশি কষ্ট হয়নি। আমি এখনই রান্না করি। আমার কাছে খুব বেশি কিছু নেই, শুধু শুকনো রুটি আর সামান্য সবজি। এই নাও, খেয়ে নাও, তোমার শক্তি দরকার। সংকোচ করো না, যা আছে যেমন আছে সব নিজের ভেবেই নাও। না মাধব, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। আমি তো তোমাকে বলেছিলাম আমি মানুষ নই, আমার শরীর মানুষের খাবার গ্রহণ করে না। তাহলে তুমি বেঁচে থাকবে কিভাবে? তোমার ক্ষতগুলোই বা কিভাবে সেরে উঠবে? তোমাকে তো কিছু না কিছু খেতেই হবে। আমি শুধু দুধ পান করি। যদি তোমার কাছে একটু দুধ থাকে সেটাই আমার জন্য যথেষ্ট। এর বেশি আর কিছু আমার দরকার নেই। দুধ? আমার কাছে গরু নেই, কিন্তু সকালে আমি গ্রাম থেকে একটু দুধ এনেছিলাম। অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি। তোমার বাড়ির লোকেরা, মানে তোমার লোকেরা তোমাকে কি খুঁজছে না? তুমি এতদিন এখানে কিভাবে থাকবে? আমার এখন আর কেউ নেই মাধব। যেখানে অভিশাপ থাকে সেখানে আপনজনরাও পর হয়ে যায়। যতদিন আমি বেঁচে আছি, অথবা যতদিন আমার পা পুরোপুরি ভালো না হয়, আমি কি এখানে থাকতে পারি? হ্যাঁ, অবশ্যই। এ ঘরটা ছোট, কিন্তু এখানে জায়গার অভাব নেই। তুমি যতদিন চাও এখানে নিরাপদে থাকতে পারো। আমি মাটিতে শোব, তুমি খাটেই শুয়ো। মাধব প্রতিদিনের মতো কুড়াল নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। নাইনা তার সঙ্গেই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। আরে, তুমি প্রস্তুত হলে কেন? তোমার তো এখনো আরো বিশ্রাম দরকার। জঙ্গলের পথ খুবই উঁচু নিচু। আমি এখন একেবারেই ঠিক আছি মাধব। তোমার দেওয়া যত্ন আর সেবা কাজে লেগেছে। এখন আমি তোমার বাড়ির বিনা দামের অন্ন, মানে দুধ, খেতে পারি না। আমিও তোমার সঙ্গে যাব, কাঠ কাটতে তোমাকে সাহায্য করব। তুমি কাঠ কাটবে? এটা তো তোমার কাজ নয়, তুমি ঘরেই থাকো। আমাকে কম করে ভেবো না, আমি নাগিন। ভুলে গেছো নাকি? আমার মধ্যে সাধারণ মানুষের চেয়েও বেশি শক্তি আছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। মাধব, একটা কথা জিজ্ঞেস করি, বিরক্ত হবে তো? জিজ্ঞেস করো, এতে বিরক্ত হওয়ার কি আছে? তুমি এত ভালো মানুষ, এত পরিশ্রমী, তবু তুমি একা কেন থাকো? তুমি কখনো বিয়ে করনি কেন? আর কতদিন এভাবে একাকী জীবন কাটাবে? আমার মতো গরিব কাঠুরের সঙ্গে কে বিয়ে করবে নাইনা? আমার কাছে না আছে টাকা, না আছে সম্পদ, না আছে কোনো ভবিষ্যৎ। কেন কাউকে আমার দারিদ্র্যের অন্ধকারে টেনে আনব? আমার একাকিত্বই আমার ভাগ্য। মাধবের কথা শুনে নাইনার চোখে এক অদ্ভুত অনুভূতি ভেসে ওঠে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? নাইনা চমকে যায়। সে এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। মাধব, তুমি কি বলছো? এটা এটা কিভাবে সম্ভব? আমি জানি আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি তোমাকে কখনো একা অনুভব করতে দেব না। আমরা দুজনেই একা, হয়তো আমরা একে অন্যের দুঃখ ভাগ করে নিতে পারি। মাধব, আমিও তাই চাই।
সত্যি বলতে এই কয়েক সপ্তাহে তোমার সঙ্গে যে আপন ভাব পেয়েছি তা আমি কখনোই পাইনি, কিন্তু এটা সম্ভব নয়। কেন? কারণ তুমি নাগিন আর আমি মানুষ। হ্যাঁ, মানুষ আর নাগিনের বিবাহ, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। এটা এক ভয়ঙ্কর অনর্থ বলে গণ্য হবে। সমাজ কখনোই এটা মেনে নেবে না, আর এর পরিণতিও ভয়াবহ হতে পারে। আমার সমাজের পরোয়া নেই নাইনা, পরিণতিরও নেই। তোমার উপর তো এমনিতেই অভিশাপ আছে, তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। হ্যাঁ, আমার সময় খুব কম বাকি। তাহলে কি এই বাকি থাকা সামান্য জীবনটুকু তুমি একা কারো ভালোবাসা ছাড়া এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাও? আমরা কি অন্তত কিছু সময়ের জন্য হলেও একে অন্যের সুখ দুঃখের সঙ্গী হতে পারি না? নাইনা মাধবের কথায় গলে যায়। তার আর অস্বীকার করার কোনো কারণ থাকে না। তুমি ঠিকই বলেছ মাধব, যদি মরতেই হয় তবে আমি সধবা হয়েই মরব। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করব। আমার বিশ্বাসই হচ্ছে না নায়না, শিগগিরই আমাদের ঘরে শিশুর কিলকারি শোনা যাবে। আমার একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ মাধব, এটাই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। কিন্তু কিন্তু তুমি কি আবার সেই অভিশাপের কথা ভাবছো? দেখো, এত বছর কেটে গেছে, আমরা একসঙ্গে আছি, সুখে আছি, কিছুই হবে না। মাধব, নিয়তিকে কেউ ঠেকাতে পারে না। আমার সময় এখন সত্যিই কাছে এসে গেছে। আমার মৃত্যুর ভয় নেই, ভয় শুধু এই কথাটার, তোমার আর আমাদের সন্তানেদের কি হবে। কুটিরের ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসে। মাধব আনন্দে উন্মাদ হয়ে ভেতরে দৌড়ে যায়। অভিনন্দন মাধব, তোমার ঘরে দুটি চাঁদের মতো যমজ ছেলে হয়েছে। নাইনা, দেখো আমাদের ছেলে। তুমি ঠিক আছো তো? মাধব, আমার যাওয়ার সময় এসে গেছে। এটাই আমার অভিশাপ। কথা বলতে বলতে নাইনার শরীর শক্ত হতে শুরু করে। তার ত্বকের রং বদলে যেতে থাকে, যেন সে পাথরে পরিণত হচ্ছে। নাইনা, এটা কি হচ্ছে? না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। চোখের পলকেই নাইনার সুন্দর দেহ পুরোপুরি এক পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়। চুপ করো, চুপ করো। আমি কি করব? তোমাদের মা চলে গেছে। আমি এত গরিব যে নিজের পেটই খরাতে পারি না। তোমাদের দুজনকে আমি কিভাবে বড় করব? কার ভরসায় বাঁচব আমি? মাধব এক কঠিন সিদ্ধান্ত নেয়। তার চোখে অশ্রু আর উন্মত্ততা। সে দুই শিশুকে কোলে নিয়ে নদীর দিকে রওনা দেয়। না, আমি দুজনকে লালন করতে পারবো না। দুজনেই না খেয়ে মরবে। একজনকে আমাকে ত্যাগ করতেই হবে। হয়তো কোনো ধনী মানুষ তাকে বড় করবে, তার ভাগ্য বদলে যাবে। আমি শুধু একজনকেই নিজের সঙ্গে রাখতে পারি। থামো মূর্খ, তুমি এই কি ভয়ঙ্কর অনর্থ করতে যাচ্ছ? ঋষিবর, আমি বাধ্য। আমি খুব গরিব। আমার কাছে এই দুই শিশুকে লালন করার সামর্থ্য নেই। আমি একজনকে ভালো জীবন দেওয়ার জন্যই এমনটা করছি। তুমি যা করছো তার পরিণতি তুমি জানো না। আমি সব জানি, তোমার স্ত্রীর সত্য আর তোমার দুঃখ, কিন্তু সন্তান ত্যাগ করা মহা পাপ। তাহলে আমি কি করব? দুজনকেই কি নিজের চোখের সামনে না খেয়ে মরতে দেখব? শোনো মাধব, তোমার এই দুই ছেলে সাধারণ নয়, তাদের ভাগ্যে রাজযোগ লেখা আছে। ভবিষ্যতে তারা মহান রাজপুত্র হবে এবং বড় বড় রাজ্য শাসন করবে। নিয়তির ওপর বিশ্বাস রাখো, তাদের আলাদা করো না। রাজপুত্র, আমার ভাঙাচোরা কুড়ে ঘরে রাজপুত্র। আমি এই ফাঁপা সান্ত্বনায় ভুলব না। আমাকে বাস্তবের সঙ্গেই বাঁচতে হবে। ঋষির নিষেধ সত্ত্বেও মাধব এক শিশুর ঝুড়ি নদীর স্রোতে ঠেলে দেয়।
বাবা, আমি ছোটবেলা থেকেই দেখছি এই মূর্তিটা কেন সবসময় এখানেই পড়ে থাকে। আপনি কখনো এটাকে সরাননি, কখনো পূজা করেননি। এটা এখানে এক লাশের মতো পড়ে থাকে। আসলে এটা কে? বাছা, ওটা শুধু একটা পুরনো মূর্তি, জঙ্গলে পাওয়া গিয়েছিল, আমি তুলে এনেছিলাম। এসব কথায় জড়িও না, নিজের কাজে মন দাও। না বাবা, আজ আপনাকে বলতেই হবে। গ্রামের লোক নানা কথা বলে। কেউ বলে এটা আমার মা, কেউ বলে আপনি কোনো জাদুটোনা করেছেন। সত্যটা কি? আমার মা কোথায়? সে তোমার মাই বাছা। নাই না, আমার মা। কিন্তু এটা তো পাথর, এটা কিভাবে সম্ভব? এটা ছিল এক অভিশাপ বাছা। তোমার মা সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন এক ইচ্ছাধারী নাগিন। তাকে অভিশাপ দেওয়া হয়েছিল তোমার জন্মের পর তিনি পাথরে পরিণত হবেন, আর ঠিক তাই হয়েছিল। আর্জুন হতবাক হয়ে যায়। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে সে দুলতে থাকে। এই সত্য, এখন আমাকে যেতে দাও, কাঠ কাটতে হবে। তুমি ঘরেই থাকো। আমার মা এক নাগিন, আর এখন পাথর। এ কেমন বিচার হে ঈশ্বর! যদি সে পাথর হয়ে যায়, তবে কি সে আর কখনো ফিরে আসতে পারবে না? আমি জানি তুমি কোন দ্বিধায় আছো পুত্র। তোমার মনে প্রশ্নের ঝড় উঠছে। আপনি কে? আর আপনি আমার মনের কথা কিভাবে জানেন? আমি তোমার অতীত ও ভবিষ্যৎ দুটিরই সাক্ষী। আমি জানি মায়ের সত্য জানার পর তুমি বিচলিত। ঋষিবর, আপনি যদি সব জানেন তবে দয়া করে আমাকে পথ দেখান। আমার বাবা যা বলেছেন তা কি সত্য? আমার মা কি সত্যিই পাথর হয়ে গেছে? হ্যাঁ, এটাই সত্য। অভিশাপ তাকে পাথরে পরিণত করেছে পুত্র। তাহলে কি আর কিছুই করা যাবে না? আমি কি কখনোই আমার মাকে জীবিত দেখতে পাবো না? কে বলেছে কিছুই করা যাবে না? এই সংসারে প্রত্যেক অভিশাপেরই একদিন শেষ হয় পুত্র। তোমার মায়ের ওপর থাকা অভিশাপও ভাঙা যেতে পারে। সত্যি? কিভাবে? আমাকে কি করতে হবে? আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ঋষিবর। এটা মোটেও সহজ হবে না। এ এক কঠিন পরীক্ষা। এই অভিশাপ ভাঙতে হলে তোমাকে 7টি বিশেষ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। 7টি প্রশ্ন? সেগুলো কি? সেই প্রশ্নগুলো সময়ে সময়ে তোমার সামনে আসবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তুমি যতই খুঁজে পাবে, ততই তোমার মায়ের পাথরের শরীরের এক একটি অংশ আবার মানুষের রূপ নিতে শুরু করবে। আর যখন তুমি 7টি প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে, তখন তোমার মা সম্পূর্ণভাবে জীবিত হয়ে উঠবেন। নিয়তি তোমাকে পথ দেখাবে। তোমাকে শুধু সংকেতগুলো বুঝতে হবে আর সাহসী হতে হবে। যাও পুত্র, তোমার যাত্রা শুরু করো। বাবা, বাবা, একটা খুব বড় খবর আছে। আমি নদীর ধারে এক ঋষির সঙ্গে দেখা করেছি। ঋষি? কোন ঋষি? এইসব বাজে কথায় জড়াবে না। না বাবা, এটা বাজে কথা নয়। তিনি খুব জ্ঞানী ছিলেন। তিনি আমাকে বলেছেন মায়ের অভিশাপ ভাঙা সম্ভব। তুমি কি আজে বাজে কথা বলছো? ও তো পাথর। পাথর কখনো জীবিত হয় না। হতে পারে বাবা। ঋষি বলেছেন আমাকে 7টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। প্রতিটি উত্তরের সঙ্গে সঙ্গে মায়ের শরীরের একটি অংশ ঠিক হয়ে যাবে। আমি মাকে ফিরিয়ে আনতে পারি। চুপ করো। ওই ঋষি মিথ্যেবাদী, ভণ্ড। আমি তাকে চিনি। আজ থেকে 20 বছর আগেও সে এমনই আজগুবি কথা বলেছিল। আপনি তাকে চেনেন? সে তখন কি বলেছিল? সে বলেছিল আমার 2 ছেলে রাজকুমার হবে, রাজ করবে। আর আজ দেখো আমরা কোথায়। এক দানা খাবারের জন্য হাহাকার।
তার প্রতিটি কথা মিথ্যে ছিল, আর এখন সে তোমাকেও মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু বাবা, যদি 100% আশা থাকে তাহলে আমাদের চেষ্টা করা উচিত। আপনি কি মাকে ফিরিয়ে পেতে চান না? আমি আর কষ্ট সহ্য করতে পারছি না আর্জন। মিথ্যে আশা মানুষকে মেরে ফেলে। এসব ভুলে যাও, নিজের শুকনো রুটির দিকেই মন দাও। না বাবা, আপনি হাল ছাড়তে পারেন, কিন্তু আমি না। যদি মাকে ফিরিয়ে আনার কোনো পথ থাকে, আমি সেটা খুঁজে বের করবই। আমি যাচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। থামো আর্জন, পাগলামি করো না। কোথায় যাবে? দুনিয়া খুব নিষ্ঠুর। যতক্ষণ না আমি প্রথম প্রশ্নের উত্তর খুঁজে পাই, ততক্ষণ আমি ফিরে আসব না। আশীর্বাদ দিন বাবা। কুটিরে আবার নীরবতা নেমে আসে, যেখানে শুধু মাধব আর নাইনার পাথরের মূর্তিই পড়ে থাকে। আর্জন বহুক্ষণ ধরে হাঁটছে। এটা কিসের শব্দ? মনে হচ্ছে কোনো প্রাণী কষ্টে আছে। এই নির্জন জঙ্গলে কে হতে পারে? আমার গিয়ে দেখা উচিত। হয়তো কারোর আমার সাহায্য দরকার। ছোট্ট প্রাণ, তোমার তো খুব আঘাত লেগেছে। কোনো জন্তু কি তোমার উপর হামলা করেছে? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি তোমার ক্ষতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। থামো যুবক, সাধারণ ওষুধে আমার প্রাণ বাঁচবে না। আমার ক্ষত খুব গভীর। আমাকে বাঁচানোর একটাই উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। তুমি কথা বলতে পারো? এই জঙ্গল সত্যিই রহস্যময়। বলতো ছোট্ট পাখি, আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি? আমি তোমাকে মরতে দেব না। ওই উপায়টা কি? আমার লাল পানি দরকার। এই জঙ্গলের সবচেয়ে অন্ধকার অংশে লাল তালাব নামে একটি জায়গা আছে। সেখান থেকে যদি তুমি আমার জন্য সেই জল এনে দাও, তবেই আমি বেঁচে থাকতে পারবো। এইটুকুই তো? তুমি চিন্তা করো না। ওই পুকুর যত দূরেই হোক না কেন, আমি তোমার জন্য সেই পানি এনে দেব। তুমি এখানেই লুকিয়ে থাকো। আমি এখনই যাচ্ছি, এখনই ফিরে আসব। আর্জুন কাটা আর পাথর পেরিয়ে খোলা মাঠে পৌঁছে যায়। এই তো সেই লাল তালাব। এর পানি দেখেই বুক কেঁপে উঠছে, কিন্তু আমাকেই সেই পাখিটার প্রাণ বাঁচাতেই হবে। ভয় পাওয়ার সময় এখন নেই। আর্জুন ধীরে ধীরে পুকুরের ধারের দিকে এগোয়। সাবধান, সেখানেই থেমে যাও। এরপর কি হবে সেটা জানতে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করো।